স্বর্ণলতা। লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। ৪৪ পরিচ্ছেদ। তরি ডুবু ডুবু। আজই স্বর্ণের বিবাহ। বরের বাড়িতে মহাধুম। কলিকাতা হইতে ইংরাজি বাদ্য আসিয়াছে। পাড়ার ছেলেতে এবং রাস্তার লোকে সদর বাড়ির উঠান পরিপূর্ণ। পাত্রটি সহজেই দেখিতে সুশ্রী নয়। একে কালো, তাহার উপরে লাল চেলি পড়িয়া শুম্ভ নিশুম্ভের যুদ্ধের রক্তবীজের ন্যায় ভীষণ আকার ধারণ করিয়াছেন। তাহার সমপাঠী বন্ধুরা নিমন্ত্রিত হইয়া আসিয়াছেন। বর তাহাদিগের মধ্যে বসিয়া আছেন। বিবাহের দিবস বরকন্যার কতই আদর। দিন দুঃখী হইলেও সেদিন লোকে তাহাদিগকে যত্ন করে। যার পর নাই কুৎসিত হইলেও তাহাদিগকে দেখিতে আসে। যাহারা জন্মাবধি প্রত্যহই দেখিতেছে, তাহারাও আজি একবার নূতন করিয়া বর দেখিতে আসিতেছে। মাঝে মাঝে একজন লোক গিয়া বরকে ডাকিয়া আনিতেছে। বর বয়স্ক দিগের নিকট হইতে অত্যন্ত অনিচ্ছা প্রকাশ পূর্বক উঠিয়া আসিতেছেন, কিন্তু সে অনিচ্ছাটি আন্তরিক নয়। শশাঙ্ক শেখর প্রাতঃকালে গাত্রোত্থান করিয়া স্বর্ণকে ডাকিয়া কহিলেন, স্বর্ণ, আজ তুমি কিছু আহার করো না। স্বর্ণ যেন আশ্চর্য হইয়াছেন ভান করিয়া কহিলেন, কেন? শশাঙ্ক বিকট হাস্য হাসিয়া কহিলেন, আজ তোমার বিবাহ। শশাঙ্কের বিকট হাস্যে স্বর্ণের হৃৎকম্প হইল। অন্যান্য দিন শশাঙ্কের যেরূপ চেহারা দেখিতেন, আজ যেন তাহার চক্ষে আর সে চেহারা নাই। তিনি পুস্তকে যেসব দৈত্য দানবের কথা পাঠ করিয়াছেন, শশাঙ্ক যেন তাহারই একজন বলিয়া স্বর্ণের বোধ হইতে লাগিল। শশাঙ্ক পুনর্বার কহিলেন, আজ তোমার বিবাহ স্বর্ণ, এবং কথা সমাপন করিয়া আর একবার পূর্বাপেক্ষা ভীষণতর বিকট হাস্য হাসিলেন। শশাঙ্কের ভাব ও মূর্তি দেখিয়া স্বর্ণলতার লজ্জা পলায়ন করিল। রোষে কম্পিত কলেবরা হইয়া জিজ্ঞাসিলেন, আমার বিবাহ কে দেবে, কোথায় হবে? শশাঙ্ক পূর্ববৎ হাসিয়া কহিল, তোমার বাপ বেঁচে থাকলে তিনি দিতেন, তার অবর্তমানে আমি দেব। যেখানে বিবাহ হবে তা তুমি জানো, সেদিন রাত্রে সব শুনেছ। স্বর্ণের শরীর রাগে ও ভয়ে কম্পিত হইতে লাগিল। তিনি কপট নিদ্রিত ছিলেন, এ কথা শশাঙ্ক কি প্রকারে জানিতে পারিল? কোন বিদ্যা বলে কি মনের ভাব গণনা করিয়া স্থির করিতে পারে? স্বর্ণ কহিলেন, তুমি পরম হিতকারী গুরু ঠাকুরই বটে। শশাঙ্ক উত্তর করিল, পরের হিত না করি, নিজের হিত তো করি। একটু পরে আবার কহিল, পরেরই বা হিত কিসে না করলাম? যে বিবাহের সম্বন্ধ করেছি তাতে তোমার বাপেরও মত ছিল। স্বর্ণ সরসে কহিলেন, কখনো না। শশাঙ্ক আবার বিকট হাস্য হাসিয়া কহিল, আচ্ছা, তার না ছিল, আমার আছে। স্বর্ণ কহিলেন, তোমার মত থাকলেও আর না থাকলেও তাতে কার বয়ে গেল? যার বেয়ে তার মত নাই। শশাঙ্ক কহিলেন, তারও আছে, পাত্রের মত সর্বাগ্রে হয়েছে। পাত্রের মত হলো না হলো তাতে আমার কি? আমার মত নাই। ওই তো তোমাদের দোষ। শশাঙ্ক আরম্ভ করিলেন, কি দু এক পাতা পড়ো আর শোনো। সেই পড়ার জোরেই একবারে এত আত্মবিস্মৃত হও যে লজ্জা শরম থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। তোমার ভালোর তরে বলছি, গোলমাল করো না। শুভ কর্মে গোলমাল করা ভালো নয়। শশাঙ্ক এই বলিয়া তথা হইতে যাইবার উদ্যোগ করিতে লাগিল। স্বর্ণ কহিলেন, তুমি কোথায় যাও? কাল অবধি আমাকে চাবি বন্ধ করে রেখেছ, আমাকে ছেড়ে দিয়ে যাও, আমি এখনই কলিকাতায় যাব। আজ না, বিবাহের পর কলিকাতায় যেও। স্বর্ণ গৃহের দরজার নিকট অগ্রসর হইয়া কহিলেন, আমি এইখানে খুন হলো বলে চেঁচাই, রাস্তার লোক দুয়ার ভেঙে বাড়ির মধ্যে আসবে। স্বর্ণ এই বলিয়া যেমন বাহির হইবেন, শশাঙ্ক তাহার হস্ত ধরিয়া ঘরের দিকে টানিতে লাগিল। স্বর্ণ দুই একবার বাহিরের দিকে টানিলেন,
কিন্তু তাহার সাধ্য কি যে শশাঙ্কর সহিত জোরে পারেন? গুরুদেব তাহাকে গৃহমধ্যে রাখিয়া বাহিরে দাঁড়াইয়া দরজায় চাবি বন্ধ করিল। স্বর্ণ উচ্চস্বরে রোদন করিতে লাগিল। শশাঙ্ক কহিল, এখন তোমার যত খুশি কাঁদো। এই বলিয়া আবার একবার বিকট হাস্য হাসিয়া তথা হইতে চলিয়া গেল। বরের বাড়িতে গিয়া শশাঙ্ক বাদ্যকরদিগকে আপন বাড়িতে আনিল এবং কহিয়া দিল, যখন বাড়ির মধ্যে কান্না শুনবে তখন বাজাবে। স্বর্ণলতা কত কাঁদিলেন, কত রাগ করিয়া তিরস্কার করিলেন, কত করজোরে স্তুতি করিলেন, নিষ্ঠুর শশাঙ্ক কিছুতেই শুনিল না। স্বর্ণ শশাঙ্ককে কহিলেন, আমার বিবাহ দিয়ে তুমি যত টাকা পাবে আমি তোমাকে তার দ্বিগুণ দেব, আমাকে ছেড়ে দাও। বাবা আমাকে যত টাকা দিয়ে গিয়েছেন আমি সকলই লিখে পড়ে দিচ্ছি, আমাকে দাদার কাছে পাঠিয়ে দাও। শশাঙ্ক কহিল, তোমার সে টাকা দেবার অধিকার অদ্যাপি হয় নাই, নচেত আমার কোনো আপত্তি ছিল না। আমি প্রতিজ্ঞা করে বলছি আমি দেব। শশাঙ্ক কহিল, শশাঙ্ক শেখর শর্মা প্রতিজ্ঞায় ভোলেন না। স্বর্ণলতা কহিলেন, তবে তোমার কিসে প্রত্যয় হয় বলো, আমি তাই করব। তোমাকে পাত্রস্থ করতে পারলেই আমার প্রত্যয় হয়। স্বর্ণলতা কহিলেন, তোমার তো মেয়ে আছে, আমাকেও তোমার মেয়ের মতন মনে করো, তোমার মেয়ের কি জোর করে বিয়ে দেবে? আমার মেয়ে তোমার মতন নির্লজ্জ নয় যে বিয়ের কথা নিয়ে এত গোল করবে। আমি যেখানে তার বিয়ে দেব তার সেইখানেই বিবাহ হবে। তার এ বিষয়ে তোমার মতন মতামত নাই, সে পড়াশোনা করেনি, তার ভাইও ইংরাজি জানে না। স্বর্ণলতা কিঞ্চিত লজ্জিত হইয়া চুপ করিলেন। শ্রীরামপুর দিয়া রেলওয়ে গাড়ি আসিতেছে যাইতেছে, নিয়মিত কাল পর্যন্ত তথায় থামিতেছে। একবার গাড়ির শব্দ হয় আর স্বর্ণলতা মনে করেন এইবার আমাকে নেবার জন্য লোক আসছে। আহা, কয়টা আশা সুফলবতী হয়! সমস্ত আশাই সুফলবতী হইলে পৃথিবী স্বর্গ সম হইত। স্বর্ণলতা একবার নৈরাশ হন আর মনে করেন এ গাড়ি কলিকাতায় যাচ্ছে, এখানা কলিকাতা হতে আসছে না। ইচ্ছা হইলে কল্পনারূপ অনুভব করা যায়। স্বর্ণলতার কানে এমনই শব্দ হইতে লাগিল যেন আজ সমুদয় গাড়ি কলিকাতায় যাইতেছে, কলিকাতা হইতে একখানিও আসিতেছে না। ক্রমে দিবা অবসান হইতে লাগিল। সূর্যদেবের দয়া মমতা নাই। কত শত রোগী শয্যায় শয়ন করিয়া রজনীর সমাগম দেখিয়া কম্পিত কলেবর হইতেছে। সমুদ্রে কত শত তরী বিপদ গমনের ভয়ে সূর্যদেবের পশ্চিম গতি দেখিয়া ব্যাকুল হইতেছে। রজনী আসিলে স্বর্ণলতা চিরজীবনের জন্য শোক সাগরে নিমজ্জিতা হইবেন ভাবিয়া কতই রোদন করিতেছেন। এ সমস্ত দেখিয়া শুনিয়া কি দিনকরের হৃদয়ে একবারও করুণার সঞ্চার হয় না? তাহারা কি পিতা পুত্র উভয়ই সমান? হায়, যে সময় তোমার পুত্র অন্তর্জলে সেই সময়ে কত শত লোকের পুত্রের বিবাহ হইতেছে, কত শত লোকের রাজ্য লাভ ধন লাভ হইতেছে। সূর্যদেবের কি পক্ষপাত করিলে চলে? জয়দ্রথের জন্য তিনি এক দণ্ড আগেও অস্তাচলে যান নাই। সূর্যদেবের বংশে পক্ষপাতিত্ব নাই, তাহারা পিতা পুত্র উভয়ই সমান। যতই সন্ধ্যা হইতে লাগিল ততই স্বর্ণলতার উৎকণ্ঠা বৃদ্ধি পাইতে লাগিল। এক্ষণে আবার আর এক ভাবনা উপস্থিত হইল। স্বর্ণলতা মনে করিলেন হয়তো তাহার দাদার পীড়া বৃদ্ধি হইয়াছে, কিংবা ভাবিতে হৃদয় কম্পিত হয় তদপেক্ষা গুরুতর অশুভ ঘটনা হইয়াছে। শশাঙ্ক অন্য 2 দিবস আর কলিকাতায় যায় নাই। স্বর্ণ আপনার দুঃখ ভুলিয়া গেলেন। হেমের শারীরিক স্বাচ্ছন্দ্য জানিবার জন্য তাহার চিত্ত যারপরনাই ব্যগ্র হইল। কেহই নিকটে আসিতেছে না যাহার কাছে খবর লইতে পারেন। শশাঙ্ক এক্ষণে অত্যন্ত ব্যস্ত, তাহার আর স্বর্ণের নিকটে আসিবার অবকাশ নাই। শশাঙ্কের স্ত্রী ও কন্যাকে প্রাতঃকাল অবধি অন্তঃপুরে বন্ধ করিয়া রাখিয়াছে।
সন্ধ্যা সমাগত হইল। আকাশে স্থানে স্থানে একটু একটু মেঘ দেখা দিল। বসন্তের সমীরণ বহিতে লাগিল। মালা চন্দন ও পট্টবস্ত্রে বিকট মূর্তি ধারণ করিয়া বর আসিল। ইংরাজি বাদ্য বাজিল, শঙ্খধ্বনি হইল। বর সভায় বসিল। বালকেরা বরকে লইয়া ঠাট্টা তামাশা করিতে লাগিল। পুরোহিত আসিলেন। শশাঙ্ক এ সকলের একটু দূরে বসিয়া হরিদাসের নিকট হইতে টাকা গনিয়া লইতে লাগিল। স্বর্ণলতা আপন কারাগারে বসিয়া রোদন করিতে লাগিলেন। যে কিছু পরিত্রাণের আশা ভরসা ছিল, সন্ধ্যা হইলে দূরীভূত হইল। হায় ঈশ্বর, আমার অদৃষ্টে এই ছিল বলিয়া স্বর্ণলতা আর্তনাদ করিতেছেন। কে তার কান্না শোনে? সকলেই আমোদ প্রমোদে মত্ত। শশাঙ্ক এখনো হরিদাসের নিকট হইতে টাকা গনিয়া লইতেছে। টাকা গনিয়া লইয়া শশাঙ্ক ও হরিদাস উভয়ে সভায় গেল। দেখিল সমুদয় প্রস্তুত, কন্যা আনিলেই হয়। শশাঙ্ক কন্যা আনিতে আসিল। দ্বারোদ্ঘাটন করিবা মাত্র স্বর্ণলতা দৌড়িয়া শশাঙ্কের চরণে পড়িলেন। রোদন করিতে করিতে কহিলেন, আগে আমাকে বলো দাদা কেমন আছেন, তা না হলে আমাকে নিয়ে যেতে পারবে না। শশাঙ্ক কহিল, তোমার দাদা ভালো আছেন। স্বর্ণ কহিলেন, আমার মাথা খাও, তোমার ছেলের মাথা খাও, সত্যি কথা বলো। স্বর্ণের তখন বাহ্য জ্ঞান শূন্য হইয়াছে, কি বলেন তাহার ঠিকানা নাই। শশাঙ্ক কহিল, আমি যথার্থ বলছি, তোমার দাদা ভালো আছেন। তিনি ভালো আছেন বলেই তো তোমার এত শীঘ্র বিবাহ দিচ্ছি। সম্পূর্ণ আরোগ্য হলে কি আর এ বিবাহ দিতে দেবেন? তার যদি কোনো অশুভ হতো তাহলে তো তুমি আমাদের হাতেই থাকতে। এত ব্যস্ত কখনোই হতেন না। স্বর্ণলতা দেখিলেন শশাঙ্কের কথা সঙ্গতই বটে। তখন তিনি কহিলেন, আমার অসম্মতিতে বিবাহ দিও না, দিলে তোমার ভালো হবে না। আমি নিশ্চয় গলায় ফাঁসি দিয়ে মরব। পাষণ্ড শশাঙ্ক কহিল, একবার সাতটাকে দিয়ে দিলে তারপর তুমি বিষই খাও আর গলায় ছুরি দাও, আমার তাতে কোনো ক্ষতি বৃদ্ধি নাই। আমার সঙ্গে তোমার সম্পর্ক 7 পাক পর্যন্ত। এই বলিয়া শশাঙ্ক পূর্বের ন্যায় হাসিল। স্বর্ণলতা শশাঙ্কের পা ধরিয়াছিলেন। শশাঙ্ক হেট হইয়া হস্ত দ্বারা তাহার হস্ত ধরেন। এমন সময় স্বর্ণ উঠিয়া দৌড়িয়া গৃহের কোণে গিয়া আপনার অঞ্চল দ্বারা গলদেশ বন্ধনপূর্বক কহিলেন, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখান থেকে যদি 1 পা আগে এসো তাহলে আমি ফাঁসি টেনে মরব। শশাঙ্ক কহিল, স্বর্ণ, তুমি ছেলে মানুষ, তাতেই এত জোর করছো। তোমার আর কি সাধ্য আছে আমার হাত থেকে উদ্ধার হও? এই বেলা সহজে এসো, লগ্ন উত্তীর্ণ হয়ে যায়। তোমার বিবাহ এই রাত্রেই দেবই দেব। লগ্ন বহির্ভূত হলে ভবিষ্যতে তোমারই অমঙ্গল। এই বলিয়া শশাঙ্ক 1 পদ অগ্রসর হইল। স্বর্ণলতা কহিলেন, এই টানিলাম ফাঁসি, আমার মৃত্যুও যে এমন বিবাহ সেই। এই বলিয়া ফাঁসি টানিবেন এমন সময় বহির্বাটি হইতে এক প্রকাণ্ড আলোক দেখা গেল। উভয়ে চমকিয়া সেই দিকে দৃষ্টি করিলেন। আলোক মুহূর্ত মধ্যে 10 দিক ব্যাপ্ত হইয়া পড়িল। শশাঙ্ক টের পাইল